প্রিয় দর্শক, সকলকে জানাই শুভ অপরাহ্ন। যুক্তরাজ্য থেকে আমি ঝরা। জানি তুমি আসবে না, তাই শেষ প্রহরের গানে অপেক্ষাটুকু তুলে রাখলাম নতুন বইয়ের ঘ্রাণে। পাতায় পাতায় স্মৃতির মোড়কে ছন্দের মহিমায় তোমার আমার প্রেম কথাগুলো লেখা থাক কবিতায়। তুমি বলেছিলে মেলা প্রাঙ্গণে হাতি তুলে নেবে বই, সকলেই এলো বই অবিকল, তুমি তো এলে না কই। ভেঙে গেল মেলা, মাঠের ধুলোয় মিশে গেল অনুভূতি, মলাটের নিচে আশ্রয় নিল তোমার প্রতিশ্রুতি। প্রিয় দর্শক, অনেক দিন পরে আবার আপনাদের মাঝে ফিরে এলাম হিয়ার মাঝে আয়োজনকে সঙ্গী করে। আবার শুরু হয়েছে সেই কাঙ্ক্ষিত রমরমে বইমেলা। আজকের বিষয় বই ও বইমেলা। তাই আমরা আজ আমাদের মাঝে আমন্ত্রণ জানিয়েছি একজন তরুণ কবি ও কথা সাহিত্যিককে, যার সাথে আমরা আজ আড্ডায় বসবো, তার কাছ থেকে জেনে নেব তার জীবনের অনেক অভিজ্ঞতা এবং গল্প। তাহলে চলুন চলুন জেনে নেই অতি সংক্ষেপে আমাদের আজকের অতিথি সম্পর্কে। কবি ও কথা সাহিত্যিক নভেরা হোসেন জন্মগ্রহণ করেন মাদারীপুর শহরে নানাবাড়িতে। শৈশব হতেই ঢাকায় বেড়ে ওঠা, রায়ের বাজার হাই স্কুলের শিক্ষক লুৎফুন্নেসা এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পরিচালক এম মোয়াজ্জেম হোসেনের কন্যা নভেরার শিক্ষা জীবন শুরু হয় ধানমন্ডির কাকলি হাই স্কুল থেকে। কবি নভেরা বদরুন্নেসা মহিলা কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি পাশ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন সম্মানের সাথে। তারপর শুরু হয় তার চাকরি জীবন। আইসিডিডিআরবিতে রিসার্চ অ্যাসোসিয়েট অ্যাট পপুলেশন কাউন্সিল অ্যান্ড সিনিয়র ফিল্ড রিসার্চার হিসেবে নিয়োজিত ছিলেন। লিটল ম্যাগাজিনে লেখা শুরু করেছেন 2000 সালের পর থেকে। এ পর্যন্ত তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা 6টি, গল্পগ্রন্থ এবং উপন্যাসের সংখ্যা 3টি। এছাড়া পিয়াস মজিদের সাথে যৌথভাবে সম্পাদনা করেছেন নির্বাচিত কবিতা। কিছুদিন তিনি নৃবিজ্ঞান বিষয়ে শিক্ষকতাও করেছেন এবং জাতিসংঘের প্রজেক্টে গবেষণার কাজে যুক্ত ছিলেন। বর্তমানে নভেরা লিটল ম্যাগাজিন, ওয়েব ম্যাগাজিন, জার্নাল ও দৈনিক পত্রিকায় লেখালেখি নিয়ে ব্যস্ত রয়েছেন। সিঙ্গাপুরের কিতাব পাবলিকেশনস থেকে প্রকাশিত অনুবাদ গ্রন্থ দ্য গ্রেট বেঙ্গলি পোয়েট্রি আন্ডারগ্রাউন্ডে নভেরা হোসেনের 10টি কবিতার ইংরেজি তর্জমা রয়েছে। স্বামী সায়েদুদ্দিন চৌধুরী এবং কন্যা নির্বাণাকে নিয়ে কেটে যাচ্ছে কবির সুখের জীবন। ট্রিও আর্টসের পক্ষ থেকে আমরা কবি ও কথা সাহিত্যিক নভেরা হোসেনকে স্বাগত জানাই এবং তার আরও সফলতা কামনা করছি। দর্শক, জেনে নিলাম আমাদের আজকের অতিথি সম্পর্কে অতি সংক্ষেপে। এবার আমন্ত্রণ জানাচ্ছি কবি ও কথা সাহিত্যিক নভেরা হোসেনকে। নভেরা, আসসালামু আলাইকুম। নভেরা, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কেমন আছো? শুভেচ্ছা সবাইকে। কেমন আছো? এই তো ভালো। অনেকদিন পর আমাদের দেখা হলো, তাও হ্যাঁ, পর্দায়, সামনাসামনি নয়, হ্যাঁ ভার্চুয়ালি। সেটাই। হ্যাঁ, স্কুলের জীবনে, কলেজ জীবনের পরে দেখা হয়নি। তারপর আর দেখা কলেজ হয়নি আসলেই। হ্যাঁ, 92 পরে বোধহয় দেখা হয়নি। হ্যাঁ, আর দেখা হয়নি সেই। আচ্ছা, হ্যাঁ, তো যোগাযোগটা নভেরা, হয়ে ভালো লাগলো। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আসলে এভাবে যোগাযোগ থাকা উচিত, তাই না? বন্ধুদের সাথে তো অবশ্যই যোগাযোগ থাকা উচিত। তো নভেরা, আজকে আমরা গল্পে বসবো। আমরা বই সম্পর্কে জানবো, বইমেলা সম্পর্কে জানবো, তোমার জীবনের অভিজ্ঞতা সম্পর্কেও জানবো, যেটা আমি আগে বললাম। তো জীবন কেমন যায় নভেরা? কি নিয়ে ব্যস্ত রয়েছো? জীবন যায় জীবনের মতো, কারণ জীবন তো কোনো একরৈখিক না, এটা হলো বক্ররেখা। কখনো এটা খুব ঝড়ের গতিতে যায়, কখনো খুব স্লো গতিতে যায়, সব মিলিয়েই যায়। তবে যেটা হয় যে তরুণ বা অল্প বয়সের যে জীবন, আমাদের একটা সময় পার হয়ে আমরা আরেকটা স্টেজে এসে পৌঁছেছি। এই হুম, সময় জীবনটা মানে পরিপক্কতা আসে মানুষের জীবনে।
সেজন্য জীবনের বোধগুলাও অনেক পরিবর্তন হয়। বুঝতে চাই, হ্যাঁ। অনেক রিয়ালাইজেশন হয় আরকি যেটা। কিন্তু তারুণ্য হারায় আরকি বয়সের সাথে, সাথে কিছুটা। তা তো বটে। তো সবুজটা নবেরা একটু করে ধূসর হয় আরকি। হ্যাঁ, তো নবেরা ইন্টারেস্টিং। তোমার বাবা ছিল আ গুরু মানে মানে উনি করতেন অনেক গুরুগম্ভীর টাইপের জব, তাই না? আর মা ছিলেন শিক্ষক। তাহলে তোমার হ্যাঁ, লেখালেখির শুরুটি কিভাবে হলো? আমার আসলে আ আমার বাবা কিন্তু অ্যাটমিক এনার্জি কমিশনের ডিরেক্টর ছিলেন প্রশাসনে। হ্যাঁ, হ্যাঁ। তিনি প্রচুর বই পড়তেন সবসময়। হ্যাঁ? আমাদের আচ্ছা। বাসায় কিন্তু বইয়ের একটা মানে লাইব্রেরির মতো ছিল। এবং হুম, আব্বা অনেকটা দার্শনিক ধরনের মানুষ ছিল। উনি দর্শন চর্চা করত। আ পলিটিক্স তারপরে মানে ধর্ম নিয়ে ধর্মতত্ত্ব, থিওলজি, কসমোলজি মানে উনি একটু ভাস্ট বিষয়ে পড়াশোনা করত। সেই ধরনের আচ্ছা। বইগুলো সবসময় থাকতো। আর হুম। লিটারেচার বোধহয় আব্বা স্টুডেন্ট লাইফ এ করেছে। লিটারেচারটা কিন্তু শেষের দিকে আর উনার ভালো লাগতো না। বলত কি যে গল্প, মানুষের গল্প পড়ে কি হবে? তার থেকে ওহ! অনেক বিষয় জানি। আর আম্মাও অনেক বই পড়তো। আসলে এগুলো বোধহয় প্রভাব ফেলে বাচ্চাদের উপরে। হুম, হুম, হুম। এগুলোর সত্যি। পরিবেশ আমাকে মানে আমাদের হাতে সবসময় বই ছিল। বইয়ের আচ্ছা। প্রতি আকর্ষণ। তবে হুম, সবাইকে বই আকৃষ্ট করে না। হয়তো হুম। আমার পরিবারের অন্য ভাই-বোনরা কিন্তু তো আসলে লেখালেখির সাথে আসেনি, তাই না? মানে ওদেরকে হয়তো ওই যে বিষয়টা অত আকৃষ্ট করে না। ওরা অন্য কিছুতে ইনভলভ ছিল। যেটা তোমাকে করেছিল। হুম, অফ কোর্স। তো তোমার আমি ১ম আমাকে হুম। হ্যাঁ, বলো? না বললাম যে আমি হয়তো এমন হতে পারে যে লেখালেখিটায় যখন থেকে ঢুকে গেলাম সিরিয়াসলি, তার আগে কিন্তু আমি খুব সিরিয়াস স্টুডেন্ট ছিলাম, ভালো স্টুডেন্ট ছিলাম। মানে হুম, আমি অন্য দিকেই ছিলাম বলা যায়, হ্যাঁ? হুম। পড়াশোনার জগৎ বা হয়তো আস্তে করে পিএইচডি করতে পারতাম। বিশ্ববিদ্যালয়ে প্রাইভেটে হলেও মানে ঢুকতে পারতাম শিক্ষকতা। তো ওগুলা আমি কিছুদিন করে রিসার্চ এর কাজ বা শিক্ষকতা করে আমি মনে হয় যে উম আমি ফাঁকিবাজি করলাম মানে ওই সেক্টরটা থেকে। তবে বেরিয়ে হ্যাঁ, আসতে মানে আমাকে মানে সাহিত্য যেহেতু আকর্ষণ করছে মানে সেটাই আমি পরে হয়তো বেছে নিছি। মানে হুম, নাইস। খুবই ভালো, তাই না? তো তোমার বই ১ম বই কোনটি এবং কত সালে বেরিয়েছিল? মনে পড়ে? আমার ১ম বইটা যে আমি দেখাই, হুম, আ 'হারানো দোকান এল দরাদ্দ' এই যে এই বইটা, 'হারানো দেখি। দোকান এল দরাদ্দ' হ্যাঁ, এটা আমি কবিতার বই। আমি আচ্ছা, কবিতা দিয়ে শুরু করেছি, হ্যাঁ। আচ্ছা, হারানো আচ্ছা। দোকানের দরজা। এই হুম, প্রচ্ছদটা করেছিল তরুণ ঘোষ, আমাদের একজন আর্টিস্ট। হুম। তো এটা হয়েছিল ২০০৯ সালে। একটু আচ্ছা। দেরিতে হয়েছে। মানে তখন আমার আসলে আমার বাচ্চা হয়েছে ২০০৮ এর ডিসেম্বরে এবং হুম। আমি যখন প্রেগন্যান্ট ছিলাম ওই সময় বসে আমি আমার বইয়ের পান্ডুলিপি করতাম। পুরাটা ও সময় আমি পান্ডুলিপিটাই তৈরি করতাম এবং বাচ্চা হওয়ার ২ মাস পরে বইমেলায় গিয়ে বসেছিলাম বাচ্চাকে বাহ! বাসায় রেখে। এটাই ১ম মানে বুঝতে আরকি। আচ্ছা, ইন্টারেস্টিং। তবে লেখাটা শুরু হয়েছে কিন্তু আরো আগে। মানে আমি লেখা শুরু করেছি বলা যায় অ্যা মানে পত্রিকায় ছাপা শুরু করি ২০০০ সালের পর থেকে। আর লেখা স্টার্ট হয় একটু আগে থেকে। হয়তো ছোটবেলায়ও তো লিখেছি আর ৯৮ থেকে সিরিয়াসলি বলা যায়। যেমন কলেজে মানে ওই সময় আরকি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সো তো কবিদের আড্ডা যখন তোমরা কবিতা লিখতা বা ধরো লেখালেখি করতা, তখন কি তোমাদের নিশ্চয়ই সব কবিরা এক জায়গায় আড্ডা দিত, তাই না? একটা তো কমন প্লেস থাকে কবিদের। তো সেখানে তোমার কেমন যাতায়াত ছিল বা কবিদের সাথে তোমার কেমন ঘনিষ্ঠতা হ্যাঁ, হয়েছিল? কবিদের সাথে যাতায়াত আসলে অল্প বয়সে আমার একদল কবির সাথে পরিচয় হয়েছিল। হুম, নদী গোষ্ঠীর। ওরা রংপুর থেকে একটা পত্রিকা করত। আ পরে আমার শাহবাগ কেন্দ্রিক যে আজিজ সুপার মার্কেট ওখানে শুনেছে হয়তো যে অনেক হুম, কবি সাহিত্যিকরা আড্ডা দিত। যেটা আমি কিন্তু খুব অল্প বয়সে ওখানে গিয়ে হাজির হই। মানে আমি আচ্ছা। বদরুন্নেসা কলেজে ভর্তি হই 90 তে। মানে 90 তে যে পড়ার পর তখনই আমি ওই শাহবাগে আজিজ মার্কেটে সে আড্ডাটা যোগ দেই। যদিও তখন আমি সিরিয়াসলি লিখতাম না। তখন আমার মূল কাজ ছিল ঘোরাঘুরি আর আড্ডা, হ্যাঁ? এবং আমি এটা কন্টিনিউ করছি অনেক বছর। প্রায় ওই ৯০ থেকে ৯৪-৯৫ পর্যন্ত শুধু এই আড্ডা, ঘোরাঘুরি। কিভাবে ইউনিভার্সিটি পেলা? তখন আড্ডার আড্ডার খবরটা কিভাবে পেলা? ও আচ্ছা, আড্ডার খবরটা আসলে ওই যে আমি বললাম যে নদী গোষ্ঠীটা, হুম, ওরা একসময় আমাদের রায়ের বাজারে একটা আড্ডা ছিল। পরে ওটা দেখা যায় যে ওদের সূত্রেই কিছুটা আমি
শাহবাগে ওই জায়গাটায় যাওয়া শুরু করি। আজিজ মার্কেটে। মানে ওখানে ওরা আড্ডা দেয়। আরো বন্ধু-বান্ধব আরো কবি সাহিত্যিকরা আসে ওখানে। তো যেতে, আচ্ছা। যেতে তার সাথে পরিচয় ঘটে যায় আরকি এবং তারপর তো আমি নিজেই মানে অনেক থাকতাম ওখানে। প্রচুর সময়। মানে সেই সকাল থেকে রাত পর্যন্ত আমার আম্মা অস্থির হয়ে যেত যে কোথায় থাকে? হ্যাঁ। বুঝতো না তো তখনকার বাবা-মারা মানে বুঝতো না মানে আসলে আমি তো অল্প বয়সে অনেক বেশি না, ঘোরাঘুরি আর করছি। একটা মেয়ে, তাই না? ওই সময় তো একটা মেয়ের জন্য হ্যাঁ, সারাক্ষণ বাইরে থাকা এটাও একটু ইয়ে ছিল বাবা-মার কাছে। একবার আমার মনে আছে যে আমরা আমার ওই বন্ধুদের গ্রুপটা কিন্তু প্রকাশনাও করতো তো ওরা নদী থেকে হুমায়ুন আজাদের নারী বইটা করেছিল। তো ওই নারী বইটা ওইটা সূত্রে হুমায়ুন আজাদের বাসায় একদিন গিয়েছিলাম আমি। হুম, তো ওটা থেকে আমার ফিরতে বইমেলার সময় বাসায় ফিরতে প্রায় রাত ১২টা বেজে গেছে। তখন আমি ইন্টারমিডিয়েট এর ছাত্রী। হ্যাঁ, হ্যাঁ? তো এইরকম সব মানে আরো অনেক ঘটনা ওই সময় অনেক বেপরোয়া জীবনযাপন করেছি আরকি। অনেক, অনেক বেশি। যাই হোক। তো এগুলো আমার আমার এখন আমি এনজয় করি। অনেক এক্সপেরিয়েন্স হ্যাঁ, হইছে অনেক। যেটা আমার অবশ্যই। বয়সী মেয়েরা তার কিছুই করত না। মানে যেগুলো আমি করতাম আরকি। হ্যাঁ, না তুমি যদি এভাবে চিন্তা করো, তোমারও তো একটা মেয়ে আছে, তাই না? তুমিও এক হুম। কন্যা সন্তানের মা। এখন তোমার মেয়ে যদি এই জিনিসগুলো করে, তখন তোমার কেমন লাগবে? তুমি কিভাবে হ্যাঁ, নিবে? আমি তো তখন ওরই হব নিশ্চয়ই। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, ওরই অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটাই। আর তখন তো ধরো মোবাইল ফোনেরও চল ছিল না যে মোবাইল ফোনে ফোন করে তুমি না, না মানে ফোনের কিচ্ছু ছিল না। হ্যাঁ, তখন তো এক সেই সুযোগ টিএনটি ফোন ছিল। আমাদের বাসায় টিএনটি ফোন ছিল। হ্যাঁ। কিন্তু ফোন দিয়ে কখনো আমরা বাসায় কোনো খবর দিতাম না। বাসায় কারণ ওই যে পিজিতে কয়েন হুম, দিয়ে একটা কয়েন বক্সে ফোন করা যেত। খুব বেশি হুম, সমস্যা হলে বা জরুরি হলে তখন আমি ওখান থেকে যেমন আমার ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় আমি বাইরে ঘুরতেছিলাম। মানে আমার রেজাল্টটা আমি জানি না। আমি বাসায় আরেকজনকে দিয়ে ফোন করাইলাম ওই কয়েন বক্স দিয়ে যে আমার রেজাল্ট কি? তখন আমার বাসায় অলরেডি রেজাল্টটা চলে আসছে। আম্মা জানতো। তখন বলে আচ্ছা। দিল এই তখন আমি জানলাম যে এত ঘুরতাম যে আসলেই অসম্ভব আরকি। হ্যাঁ। ও আর খুবই এটা ছিল পাবলিক লাইব্রেরি শুধু আজিজ মার্কেট না। পাবলিক লাইব্রেরি, তারপরে ঢাকা ইউনিভার্সিটির হাকিম চত্বর, কার্জন হল মানে পুরা চানখারপুলের ওই মাথা থেকে একদম শাহবাগ পর্যন্ত পুরো এরিয়াটাই একটা তখন ওই আড্ডা ঘোরাঘুরি মানে ওই যে আমাদের যে একটা দলের মতো হয়ে গেছিল পুরা হুম, আর্ট কলেজেরও যেমন আর্ট কলেজের বন্ধু বান্ধব ছিল এখনো ওদের সাথে যোগাযোগ আছে লিট্টু আমিনুল হাসান লিট্টু এরকম ওই আচ্ছা। সময় অনেক বন্ধু বান্ধব তৈরি হয়ে গেছিল আসলে। হুম, 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 হুম। গুড। কোনো কাজের সূত্রে না আড্ডার সূত্রেই। হ্যাঁ, আড্ডার সূত্রে। আড্ডাবাজ নগর। আচ্ছা। তো কবিদের কবিদের কি কোনো সংগঠন আছে? নিশ্চয়ই আছে, তাই না? কবিদের অনেক সংগঠন আচ্ছা। মূলত তো জাতীয় কবিতা পরিষদ একটা আছে। হুম, তারপরে ছোট, ছোট হাজার, হাজার সংগঠন আছে। প্রত্যেকটা জেলায়, জেলায় থাকে। হুম, তারপরে এখন আবার ওই যে ইন্টারনেট কেন্দ্রিক অনেক কিছুই আসছে। কিন্তু আমি না কোনো সময় সংগঠনে যুক্ত হই না। যেমন তাই? ইউনিভার্সিটিতেও কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হ্যাঁ, হয়েছিলাম না। মানে হ্যাঁ। আমাকে সবাই করত ছাত্র ইউনিয়ন বা ইয়ে। আমি সম্ভবত মানে কোনো দলের সাথে আমি বোধহয় কমফোর্টেবল না। হুম, হ্যাঁ? এখানে কোনো সংগঠনের সাথে আমি যুক্ত না। এজন্য আমি একটু মানে আইসোলেটেড থাকি। এটাও একটা সত্য। কারণ মানুষ তো সংগঠনের মাধ্যমেই সবকিছু করে। আমি হ্যাঁ, কিন্তু আমি সংগঠনের মাধ্যমে কিছু করি না। আমি এককভাবে করি। যেমন আমার আচ্ছা। লেখালেখি তো আমি সম্পূর্ণ নিজে করি। আ আ আমি মানে কোন গ্রুপ ওয়াইজ কোন কাজ করি না। মানে এরকম হুম, আরকি কোন দলের সাথে নাই। কোন আচ্ছা। কবিতা সংগঠনের সাথে নাই। এরকম আরকি। হুম, হুম। মানে আমি তো এটাই ট্রাই করি। আচ্ছা, হ্যাঁ, এককভাবে কাজ করতে পছন্দ করো। মানে কারণ হ্যাঁ, হচ্ছে এটাই করি। এটা একটা ফ্রিডম থাকে, তাই না? এককভাবে কাজ করলে। না আমার সেই অত মিলেও না বোধহয় অন্যদের সাথে। হ্যাঁ, এটাও একটা ব্যাপার হতে পারে। আচ্ছা, আমার আচ্ছা। চয়েস হয় না। মানে ওরা হ্যাঁ, যেইরকম ভাবে যেমন মেয়েরা যখন একসাথে কাজ করে আমি দেখছি ওটা একটা মেয়েলি ঘেটুর মতো ব্যাপার লাগে, হ্যাঁ? হুম, হ্যাঁ? ওই মেয়েলি ইয়েটা আমার ভাল লাগে না। আমি আবার ছেলে-মেয়ে সমানভাবে একসাথে কাজ করার ব্যাপারটা পছন্দ করি। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। কোন জায়গায় যদি আমাকে ইনভাইট করে শুধু মেয়েরা, মেয়েরা কবিতা পড়বে বা মেয়েরা, মেয়েরা এটা আমার হুম, মানে অত ভালো লাগে না। আম হুম, অ হুম। যাই না, অত বেশি যাই না অল্প যাই আরকি। আচ্ছা, এই আরকি। আচ্ছা। কিন্তু যখন কবিদের কোনো অনুষ্ঠান হয় সেগুলোতে অংশ নাও? হ্যাঁ, ওই আমাকে বললে যে ডাকতে মানুষ হ্যাঁ, এখানে অনেক পলিটিক্স আছে। হ্যাঁ, ওই যে বললাম না যে গ্রুপ গুলো, হ্যাঁ? গ্রুপ গুলো আসলে গ্রুপ হয়ে থাকে।
হ্যাঁ। মানে সাহিত্য করে, সাহিত্যর সাথে, সাথে গ্রুপিংটা করে। হুম। এটা যেমন রাজনীতির যে গ্রুপিং করে, এই সাহিত্যের মধ্যে গ্রুপিং। এটা আমার ভাল লাগে না আসলে। ও মানে আমার মনে হয় যে কবি সাহিত্যিকের কেন এত গ্রুপিং হ্যাঁ, করবে? তাই তো। মানে হুম। এক গ্রুপের লোক আরেক গ্রুপের লেখকদের পছন্দ করে না। এরকম আচ্ছা। মানে অতিথি থাকবে না, এই অনেক ব্যাপার আছে। ও ইস! এগুলো একসময় ছিল। আমরা যখন শিল্পকলা ঠিক না আসলে। আমরা যখন নাচ করতাম, তখনও আমরা হুম। দেখতাম যে এক গ্রুপের ছাত্রছাত্রী আরেক গ্রুপে কাজ করলে পরে টিচাররা একটু মনঃক্ষুণ্ণ হতেন। হ্যাঁ? যে কেন ওদের সাথে কেন কাজ করবা? এই জিনিসগুলো ছিল। কিন্তু সবকিছুতেই গ্রুপ এত বছর পরেও যে এটি এখনো বহাল তবিয়তে আছে। না, না, এটা এখন জেনে তো আরো বেশি। এখন তো অবাক লাগে। এমনকি আমাদের বাংলা একাডেমির যে পুরস্কার, এগুলো তো হ্যাঁ, সম্পূর্ণ লবিং এর মাধ্যমে হয়। বাংলা একাডেমির যে পুরস্কার, এটা তো এখন কোনো ভিত্তিই নেই। তাই এটা এখন নাকি? কেউ ওইটার মূল্যায়নই করে না। হ্যাঁ। এখন মানে এটা সম্পূর্ণ একটা লবিং এর মাধ্যমে হয়। এটা কত দুঃখজনক আরকি ব্যাপারটা। তাহলে তো এই এমনকি আমাদের একজন পুরস্কারগুলো পাওয়া যায়। তাই না? এখন আমাদের একজন লেখক কিন্তু পুরস্কার ফিরিয়ে দিল। জাকির তালুকদার, উনি বেশ কয়েক বছর আগে পাইছিল। জাকির ভাই, উনি আচ্ছা। গল্প হ্যাঁ, লেখক। উনি হ্যাঁ। পুরস্কার ফিরিয়ে দিল এইজন্য যে এখন পুরস্কারের মানে লেভেলটা যে ইয়েতে চলে হুম, আসছে, হুম। সেটা প্রতিবাদ করতে গিয়ে উনি এটা ফেরত দিছে। যেটা বাংলাদেশের ১ম আরকি। ও ১ম না? মানে এত খারাপ অবস্থা আরকি। যাই হোক, ওটা কোনো ব্যাপার না। লেখাটা তো লেখকের নিজের কাছে। সে হুম। লিখবে, এটা সে কি লিখলো, মানে ওটার কোয়ালিটি কি, হ্যাঁ, পাঠককে ওটা কিছু পাঠক দিচ্ছে কিভাবে নাকি, এটাকে হ্যাঁ, নিল, হ্যাঁ, সেটাই কম্বিনেশন হচ্ছে সবথেকে বড় আসলে ব্যাপার। ব্যাপার কিন্তু। হুম। তো যতই গ্রুপিং নভেরা করুক, ওটা আসলে কিছু না। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আচ্ছা তোমার চাকরি জীবন ICTTRB তে যে রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে জয়েন করেছিলে। তো কেন ছেড়ে দিলে? ও আচ্ছা। লেখালেখি আমি ভালো ওই সময় আসলে আমরাও ওগুলো আমি অ্যানথ্রোপোলজি থেকে পাশ করার পরে আমরা হুম, অনেক এই ধরনের রিসার্চ অ্যাসোসিয়েট এর কাজের অফার পাই। কয়েকটা হুম, করেছি তখন পপুলেশন কাউন্সিল, আইসিডিডিআরবি তে, পিআরডি তে। তো এগুলো ওগুলো শর্ট টার্ম ছিল সেই সময়। কিন্তু আমি থাকতে পারতাম। হুম। আ ওই সময় যেমন মতলবে, ওদেরকে তো পোস্টিং দেয় মতলবে পাঠাবে। এই ও কারণে আমি ঢাকার বাইরে যেতে চাই নাই। আচ্ছা, আচ্ছা। ঢাকায় যেতে চাইনি। ওইজন্য আমার যে রিসার্চ ডিরেক্টর ছিল যে আপা, রুচিরা তাবাসসুম, আ রুচিরা আপা আরকি। রুচিরা আপা সানজিদা খাতুনের সানজিদা আপার মেয়ে সম্ভবত। আচ্ছা। তো রুচিরা আ আপা আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল যে, "তুমি ছেড়ো না, যেও না।" আমি না ওই যে ঢাকার বাইরে যাব না, এরকম একটা হুম, চলে আসলাম হুট করে। হুম। তখন এসে আমি লালমাটিয়া কলেজে জয়েন করলাম। আচ্ছা। অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্ট, হ্যাঁ? ওখানে ওটা খুব একটা নতুন করে স্টার্ট করতেছে। ওখানে কিছুদিন পড়ালাম। হুম, তো ওরাও ঠিকমতো ওটা মানে আসলে শুরু করেন নাই। এর মধ্যে আবার আমি বোরহানুদ্দিন আ আম পোস্ট গ্রাজুয়েট কলেজ যেটা পুরান ঢাকায় নাজিমুদ্দিন রোডে, ওখানে আবার অফার পেলাম। ওইটাতে গেলাম। মানে আমার আচ্ছা। রেজাল্ট ফার্স্ট ক্লাস থাকাতে একটা মানে মাস্টার্স এইজন্য আমি কলেজের ইয়েগুলো পেতাম। হুম। ওখানে আবার কয়েক বছর কাজ করলাম। সেটাও আবার আমার কাছে খুব ক্লান্তিকর হয়ে গেছিল চাকরি। হ্যাঁ, ওই কলেজের আসলে আমার যেটা মতো ইয়ে ছিল, হ্যাঁ? হুম, কলেজের ওই গতিটা মানে আমি স্যাটিসফাইড ছিলাম না আসলে। ভালো হুম। লাগতো না। ছোট একটা আচ্ছা, পরিবেশে আমি ইয়ে করতে পারতেছিলাম না। আচ্ছা, আর আচ্ছা। তারপরে ওইটাও আমি আবার লিভ করলাম। ও, ওই বছরই আমার আব্বা মারা যায় আরকি ২০০২ সালে। ও আচ্ছা। তারপরে আমি আবার এনজিও তে চলে আসলাম, হ্যাঁ? এরপরে এগুলো ছেড়ে আবার এনজিও তে এখন ডাইরেক্ট বাংলাদেশী এনজিও যেটা বলে, ডক্টর হুম, আতিউর রহমান যে হুম, ইকোনমিস্ট, হুম, উনার এনজিও ছিল উন্নয়ন সমন্বয়। ওটাতে হুম। আবার আমি জয়েন করলাম। ওটাই আমাদের ইউএনডিপির আরকি প্রজেক্টটা আসলে। না? আচ্ছা। ইউএনডিপির সেম প্রজেক্ট ছিল। সাস্টেইনেবল এনভায়রনমেন্ট প্রোগ্রাম ওইটাতে আবার কয়েক বছর করলাম। হুম। আ এরপরে অবশ্য আমি কিছুদিন আমার হাসব্যান্ডের এর মধ্যে আমার বিয়ে-শাদীও করল। হাসব্যান্ডের সাথে সৌদি আরব গেলাম। হ্যাঁ? এই যে ও সে আবার এরিক্সন এ জব করত। ইঞ্জিনিয়ার তো এরিক্সন এর জব নিয়ে আবার সৌদিতে গেল। গ্রামীণ ফোনে ছিল ১ম এ। তো আমি হুম, আবার ওর সাথে রিয়াদে গেলাম। তখন ওই জবটা আবার আমি ছেড়ে ছেড়ে দিয়ে গেছিলাম। এরপরে হুম। আবার দেশে ফিরে আমরা আসলাম। আমার হাসব্যান্ডও চাকরি ছাড়ার রোগ আছে। সে ওখানে গিয়ে আবার ওটা ছেড়ে দিল। সে ওটা ছেড়ে দিয়ে তার আবার সৌদি আরব ভাল লাগে না। সৌদি আরবের রেস্ট্রিকশন ভাল লাগে না। এখন মুক্ত মনা মানে সে ওই ধরনের তো কাভার পছন্দ করে না।
পরে হুম, আবার দেশে আসলাম। সে গ্রামীণে জয়েন করলো। কিন্তু তখন আমি আর জয়েন করি নাই। তখন আমার বাচ্চা হলো। হ্যাঁ? আমার হুম, ১ম আমার মেয়ে হলো। মেয়ে হ্যাঁ, হওয়ার পর আ মেয়ে হওয়ার পরেও আমি আবার কিছুদিন ১০ এ আবার আমি ইউনিসেফ এর একটা প্রজেক্টে জয়েন করেছিলাম। হ্যাঁ? আচ্ছা, এপিআইটি তে। আচ্ছা, আচ্ছা। ওইটাও আবার ছাড়ছিলাম। তখন ওইখানে আবার বোধহয় আমার জন্ডিস হয়েছিল কিছুদিন। হুম, হুম, যে হুম, হুম। ওইগুলা ছাড়লাম। মানে এই ধরনের পেশাগত ইয়েগুলো ওই সময়ে আমি মানে লিড করলাম আরকি আস্তে, আস্তে। আচ্ছা। কিছুদিন আগে মাসুদা ভাত্তির সাথে ওরা একটা পত্রিকা বের করে 'এক পক্ষ'। ওইটার সাহিত্য পাতাও কিছুদিন কাজ করতেছিলাম। ও! কিন্তু কোনো তারপরে কিছুতেই বুঝি তো মানে স্থায়ী অলরেডি কিছু আমি লেখালেখিতে ইনভলভ হয়ে পড়েছি তো এর আগে থেকে। হ্যাঁ। তখন আমি লেখাটাই বেশি করতেছিলাম আরকি যে আচ্ছা হুম, হুম, লিখি, হুম। লিখি লেখার সেই, মধ্যে থাকি। সেই। এইটা হ্যাঁ। যেটা পছন্দের, যেটার মধ্যে স্যাটিসফ্যাকশন পাওয়া যায়, তাই না? সেটাই করা কিছুটা উচিত। হ্যাঁ, হ্যাঁ, অনেকটা হ্যাঁ। হ্যাঁ। তবে তো হ্যাঁ, তুমি না কি নৃবিজ্ঞান আমার ভাল লাগতো। আমি কিন্তু নৃবিজ্ঞান খুব পছন্দ করি। মানে অ্যানথ্রোপোলজি হুম, সাবজেক্টটা আমাকে খুব মানে অ্যাট্রাক্ট করছে এবং এটা অনেক কিছু হুম। জানার আছে। মানে আচ্ছা। এখনো আমার মাঝে ইচ্ছা করে যে অ্যানথ্রোপোলজিক্যাল কোনো ছোটখাটো একটা পড়াশোনা আমি আবার করতে মানে আমার পড়াশোনা করার ইয়ে সবসময় আছে বা যদি ছোট এমফিল বা এরকম হুম, চাইলে আমি করতে পারি। আমি তো হুম। একটু অলস আছি বোধহয় এইজন্য করতেছি না। দেখি হয়তো করবের সেই, মধ্যেই। সেই এখনো তো সময় আছে। হ্যাঁ, হ্যাঁ, করলেই সময় করা আছে। যায়। মানুষ করতে পারে। হ্যাঁ। হ্যাঁ, যদি আগ্রহ থাকে তাহলে কেন না? আচ্ছা তোমার নবেরা তুমি যে লিটল ম্যাগাজিনে শুরু করেছিলা লেখা ২০০০ সাল থেকে, হ্যাঁ? এই সুযোগটি কিভাবে এসেছিল? না আমার তো ওই যে পরিচয় ছিলই। হ্যাঁ? আমি শাহবাগে যে আড্ডা মারতাম আমার তো সব আচ্ছা, লেখকদের সাথে পরিচয়। হ্যাঁ। তখন কিন্তু আচ্ছা। ইয়েটা ছিল না। Facebook অথবা হ্যাঁ, এই যে অনলাইন হ্যাঁ, ব্যাপারটা ছিল না। তখন সবকিছুই ছিল পত্রিকা আ হুম, এবং তবে ওইটা মানে শেষের দিকে আমার বলা যায়। আমাদের দেশে লিটল ম্যাগাজিনের একটা খুব ভালো সময় ছিল হচ্ছে 80s এবং 90s হ্যাঁ? আর আচ্ছা। ২০০০ সালের দিকে বলা যায় যে মানে যেগুলো স্ট্যান্ডার্ড লিটল ম্যাগাজিন, গান্ধী, প্যাঁচা, প্রসূন-টসূন অনেক ভালো, ভালো পত্রিকাগুলো ছিল। ওগুলোই আসলে আস্তে, আস্তে বন্ধ হয়ে গেছে। এগুলো খুব আচ্ছা। কন্টিনিউ করে না। আর মানে যারা লেখক সম্পাদক ওরাও ওইটা আগ্রহ হয়তো হারায় ফেলে কোনো কারণে। হুম, পরের জেনারেশন যেই পত্রিকাগুলো করে ওই ধরনের পত্রিকাগুলো আমি লিখেছি। মানে ওই ভালো আচ্ছা। পত্রিকাগুলো খুব একটা লিখতে পারি নাই। কারণ তখন তো আমি লিখি না। 80s হ্যাঁ, হ্যাঁ। 90s এ। আচ্ছা, তো ওই আচ্ছা। আমার শাহবাগ কেন্দ্রিক সবার সাথে যোগাযোগের মাধ্যমে ওরা লেখা চাইতো, লেখা আচ্ছা। পাঠাতাম। আমাদের হ্যাঁ। একজন কবি আছে পিয়াস মজিদ। ও আবার অনেক ভালো কবি। ও হুম, যেমন আমার কাছ থেকে অনেক লেখা চেয়ে নিচ্ছে অনেক পত্রিকার জন্য। কারণ আমার যোগাযোগ ইয়েটা মানে অত সবসময় তো হয়তো বাইরে তখন আবার আমি ঘোরা বন্ধ করছি। মানে আস্তে, আস্তে তো ঘোরা বন্ধ হয়েছে সেই যে ঘোরাঘুরি। সেই কারণে তখন আমার যোগাযোগই বিচ্ছিন্ন হয়ে গেছিল। আচ্ছা। না ওকে। লেখা যারা পত্রিকা থেকে চেয়ে নেয় এভাবেই লেখা আরকি। আচ্ছা। তো তুমি তো বিশেষত কবিতা, গল্প এবং নৃবৈজ্ঞানিক লেখালেখি করো। তো কোনটি তোমার সবচেয়ে প্রিয়? কোনটিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো? ও বললা যে স্বাচ্ছন্দ্য নির্বিঘ্ন তোমার খুব পছন্দের। কবিতা কবিতাটা হচ্ছে কি একটা খুব স্বতঃস্ফূর্ত, হ্যাঁ? spontaneous বিষয়। হুম, কবিতা যেকোনো সময় লেখা যায়। যেমন আমি যদি বাসে জার্নি করছি তখনও একটা কলম কাগজ থাকলে লেখা যায়। অথবা হুম, মোবাইলের মধ্যেই লেখা যায়। হুম, আর শুয়ে আছি তখনও ভাবলাম ২-৩ টা লাইন সেগুলো পরে যদি মনে থাকে লিখে ফেলতে পারি। এরকম হুম, মানে কবিতাটা সবসময় থাকে। একজন কবি যে তার ভিতরে কবিতাটা সবসময়ই থাকে। কখনো, কখনো মানে উম মানে ওটা কাগজে মানে আমরা লিখে ফেলি। কিন্তু হুম, গল্প বা উপন্যাস যখন আমি উপন্যাসও লিখি। হুম, গল্প বা উপন্যাসটার জন্য কিছুটা প্ল্যানিং ও থাকে অনেক সময়। বা ছোটখাটো কোনো একটা অভিজ্ঞতা বা ঘটনা বা কথা বা দৃশ্য বা দৃশ্যকল্প এগুলো নিয়েই শুরু করি। আমি কিন্তু হুম, খুব ভেবে কোনো কিছু লেখা শুরু করি না। যেটা ধরেন সেলিনা আপারা যেমন লেখে না? যে হ্যাঁ, হ্যাঁ, একটা হ্যাঁ, যে ওই সমাজকে নিব। যে আমাদের দেশের চন্ডাল সমাজকে নিয়ে একটা গল্প লিখব। তো ওই হুম, সমাজকে স্টাডি করলাম। এইভাবে আমি গল্প লিখি না। হ্যাঁ, আমি আচ্ছা। এভাবে এখনো লিখি না। তবে হয়তো লিখবো কখনো। আমি হ্যাঁ, মূলত আমার মনে যেই ঘটনাগুলো বা চরিত্রগুলো যেগুলো আমাকে খুব মানে হন্ট করে সেই ক্যারেক্টার গুলোকে নিয়ে আমি আগায় যাই আরকি। আচ্ছা, আচ্ছা। তখনই।
যেমন আমার উপন্যাসটা একটা যেমন কেউ জানতে চায়নি হুম, 2022 বের হয়েছিল। হুম, ওখানে যেমন একটু একটা ফিমেল ক্যারেক্টার সোহিনী ওর হুম, ও রেপ হয় একসময়, হ্যাঁ? ও একজন অভিনেত্রী ছিল এবং আচ্ছা, ও ম্যারিড ছিল এবং ওর একটা বন্ধু হয় রাকিব। রাকিব খুব একটা মুক্তমনা ছেলে। তো পরবর্তীতে দেখা যায় যে ও রেপ হয়ে যাওয়ার কারণে ও সমাজ থেকে, ও পরিবার থেকে মানে কোন জায়গা থেকে ও হেল্প পায় না। ওর হুম, হাসব্যান্ডও ওকে আসলে মানে ইগনোর করে, ছেড়ে যেতে চলে যাচ্ছে। তখন ওই রাকিব ওর যে বন্ধু সেই রাকিব ওকে একটা মানসিক সাহায্য দেয় এবং হুম, উম ওখানে আমি আরো কিছু জিনিস ইনক্লুড করেছিলাম যেমন মান্দিদের সমাজ আরকি যে আদিবাসী যে সমাজ, ওই হুম, মান্দিদের সমাজের সাথে রিলেট করেছিলাম। ওখানেও একটা আম মেয়েকে আ নকমা একটা মেয়েকে ওখানে রেপ করা হয়েছিল। তো হুম, ওই আ সেই জায়গাটাও ওরা আসলে যেত রাকিবরা কাজ করতে। ওখানে ওই আমার যে চরিত্রটা হুম, সোহিনীও যেত। মানে পরে আচ্ছা, দেখা গেল যে সোহিনী রেপ হয়ে গেল। মানে ওরাও ওকে, ওই রেপ নিয়ে কাজ করতে গেল। কিন্তু হ্যাঁ, হ্যাঁ, ওই আবার ওই ধর্ষণের শিকার। হ্যাঁ, 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 আচ্ছা, আচ্ছা, এরকম ওকে, ওকে। এইগুলো আচ্ছা, আর তোমার কবিতা যেমন আমার কাছে একটা কবিতা তোমার খুব মজার লেগেছে। চার চারদিকে জলাধার। আমি একটু পড়তে চাই নবেরার কবিতাটি। হ্যাঁ, হ্যাঁ। এটা কি হ্যাঁ, উড়ুক্কু? আচ্ছা। উড়ুক্কু মাছ, রাইট, হ্যাঁ। চারদিকে জলাধার, ছোট, ছোট মুথা ঘাস। অসংখ্য ফড়িং বাতাসে ভাসছে। থানকুনি পাতার ঝোপের পাশে একদল বকফুল ওড়ার প্রস্তুতিতে জীবন এখানে ক্রমশ সরল হয়ে এসেছে। তোমার হাতের রেখা পড়া যাচ্ছে। তুমি চলেছ কখনো পূর্ব থেকে পশ্চিমে, কখনো উত্তর থেকে দক্ষিণে। তো এই যে উড়ুক্কু মাছ, এটি কি নিয়ে তোমার লেখা? উড়ুক্কু মাছ বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ? কি বোঝাতে চেয়েছো? উড়ুক্কু তো আসলে যে মাছটা আসলে উড়ে, হ্যাঁ? মানে কি হুম, মাছের হুম, কিন্তু একটা ক্যারেক্টার আছে। যখন সে হুম, জল ছেড়ে ডাঙায় আশ্রয় নিতে চায়। মানে মানে আমাদের জীবনে আমরা হয়তো জলের মধ্যে যদি জলের সাথে তুলনা করি, জীবনে আমরা যখন জলের মধ্যে সন্তরণ মানে জীবনটা কাটাতে থাকি জীবনটা তখন আবদ্ধ লাগে। যেমন এই যে আমাদের যে সাধারণ যে জীবন, এটা কিন্তু একটা ডেইলি লাইফ না? যে সূর্যোদয় থেকে বেরিয়ে সূর্যাস্ত আসতে চাই আমরা। হ্যাঁ। একই জিনিস ঘুম থেকে উঠলাম, নাস্তা খেলাম, অফিস হুম, গেলাম অথবা কৃষিকাজ করতে যে যেটা করে হুম, আরকি, হ্যাঁ? হুম, হুম। তো সবকিছুই এরকম আবদ্ধ আমরা মানে শ্বাসকষ্ট শুরু হয় এবং তখন মনে হয় যে ওরকম মাছের মতো আমাদের ওই জল থেকে তখন ডাঙায় যেমন মাছ লাফ দিতে চায়, হুম, আমাদেরও ইচ্ছে করে যে এই আবদ্ধ জীবন থেকে বের হয়ে আচ্ছা, আসছে। আচ্ছা, হয়তো বের হয়ে এরকম আসা। একটা ওকে। এই অনুভূতি হয়তো এটাতে আচ্ছা, কাজ আচ্ছা, করছে। আচ্ছা, আচ্ছা। এখন বুঝতে পেরেছি। আচ্ছা, তো নবেরা, তোমার আম এখন পর্যন্ত তো অনেকগুলো বই বেরিয়েছে। কবিতা, উপন্যাস এবং আ কি বলে গল্পের বই। হ্যাঁ? গল্পের বই। তুমি তো হ্যাঁ, জেনেছি শুধু দেশেই নয়, দেশের বাইরেও রয়েছে তোমার লেখার চাহিদা ও জনপ্রিয়তা। যেমন ২০২০ সালে কলকাতা থেকে বেরিয়েছিল তোমার কবিতার গ্রন্থ 'জলে ডোবা চাঁদ'। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। তার মানে কি বলতে পারি যে তোমার সাথে প্রকাশকদের খুব ভালো যোগাযোগ আছে? যদিও তুমি বলেছ যে তোমার সাথে কারোই সেরকম যোগাযোগ নেই। না, না যোগাযোগ আমার সাথে মানুষের খুব ভালো পরিচয় আছে, হ্যাঁ? আচ্ছা, কারণ হ্যাঁ, আমি সিটিতে বড় হয়েছি। আমার জন্ম নানা বাড়িতে হলো আমি তো ঢাকা শহরেই মানে হ্যাঁ, 70 মানে ওই জন্মের পর থেকে আমরা ঢাকা শহরেই। হুম, এবং আ আ সেই কারণে হয় কি যে আমার হুম, পরিচয়গুলো আমার অল্প বয়সে হয়ে গেছে সবার সাথে ওই ৯০ থেকে। চিনি আমি সবাইকে। হুম, প্রকাশককেও চিনি। কিন্তু আচ্ছা, আসলে শুধু চেনা জানা সূত্রেই কিন্তু বই প্রকাশিত হয় না। না, হ্যাঁ, হ্যাঁ, এখানে একটা মেইনটেইন করতে হয়, লগইন করতে হয়। হ্যাঁ, সেজন্য আমার কিছু প্রকাশকের সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে যেখান থেকে এগুলা করতেছি হুম, তাদের সাথে। আর কলকাতার যেটা বেরিয়েছে ওনারা হুম, আসলে একটা সংগঠন ঐহিক। আচ্ছা, আচ্ছা, ওদের পত্রিকা আছে এবং তমাল রায় এটার আ ওই পত্রিকার সম্পাদক এবং উনি বাংলাদেশেও এটার একটা সংগঠন খুলেছে। তো সেই হুম, তমাল রায়ের সাথে এখানে কলকাতার অনেকেই তো আসে, তমাল দাও আসে। ওইভাবে আচ্ছা, পরিচয় হয়ে গেছে। তখন আমি তাকে বলেছিলাম যে আমার বইটা পড়তে চাই। হুম। তখন তমাল দা পড়ে। তো আমি যেতে পারি না। আমার কলকাতা যাওয়া হয় নাই। এখন পর্যন্ত আমি যাইনি ইনডিড। ও তাই? তো যখন প্রকাশিত হলো তখনও যাওনি?
না, না যাইনি। প্রকাশনা কোথায় হয়েছিল? বাংলাদেশে নাকি কলকাতায়? না, না ওখানে কলকাতা কলকাতায়? বইমেলা। হ্যাঁ, কলকাতা। আর ২০২০ এ হ্যাঁ। তখন আসলে আমার আম্মা অসুস্থ ছিল। আচ্ছা, আচ্ছা। আসলে কোথাও যাওয়ার কথা তখন চিন্তা হুম, করিনি। ওই বছরে হুম। আম্মা মারা যায়। ও ২০২০ আচ্ছা। তো এখনো কি কোনো প্ল্যান আছে যে আরো কিছু বই বের করার, ওদের সাথে কাজ করার? হ্যাঁ, এবারও আমি একটা দিয়েছিলাম আনন্দবাজারকে। আমার একটা স্ক্রিপ্ট আমার এক বন্ধু আছে অগ্নি রায়। ও আনন্দবাজার ইয়ের সাথে পত্রিকার সাথেই যুক্ত। তা আমি আচ্ছা। আ পাঠিয়েছিলাম আনন্দবাজারে। হুম, ওটা অবশ্য ওরা সিলেক্ট করেন নাই। ওটা মানে দেখলাম যে ওটা করেন নাই। এরকম মানে ইচ্ছা আছে বের করার। হ্যাঁ। কলকাতা থেকেও বের করার। আর আমার যে একটা অনুবাদের কাজও কিন্তু হয়েছে। হুম, গ্রেট হুম। বেঙ্গলি পোয়েট্রি আন্ডারগ্রাউন্ড ওটাও তো ইন্ডিয়ানদেরই করা। ওখানে ওটা আমার বন্ধু ওই অগ্নির ওরাই হ্যাঁ, মেইনলি এটা করেছে। বাংলাদেশের ৩ জন কবি আর কলকাতার ১০ জন ৭ জন কবি। মোট আচ্ছা, আচ্ছা। ১০ জন কবি ১০ টা করে কবিতা অনুবাদ হয়েছে এবং আম ইংরেজিতে আর বের হুম, হয়েছে তো কিতাব থেকে সিঙ্গাপুর থেকে। সিঙ্গাপুরে। ওহ ওয়াও! হ্যাঁ, ওয়ান্ডারফুল। এটা আসলে ওয়ার্লড ওয়াইড। এটা Amazon-এর মাধ্যমে ওরা ওয়ার্লড ওয়াইড এটা ছড়ানোর জন্য যে বাংলা কবিতা কেমন আচ্ছা, তুই আচ্ছা। বাংলার বাংলা। হ্যাঁ, তো ওইখানে যে আমার কবিতা কিছু আছে ১০ টা। আচ্ছা চমৎকার। তো এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছো কি? কি লেখালেখির ক্ষেত্রে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। চ্যালেঞ্জ তো আসলে যে প্রত্যেকদিন মানে যে নতুন একটা লেখা লিখতে পারবো নাকি হুম, সেটাই চ্যালেঞ্জ। কারণ রাইটার্স ব্লক বলে একটা ব্যাপার থাকে। এটা তো মাঝে, মাঝেই হয় সবারই, আমারও হয়। হুম, যেমন কিছুদিন ধরে আমি আসলে একটা অন্য বইয়ের কাজ করছি। আমি যেমন নির্বাচিত কবিতা শামীম কবির করেছিলাম পিয়াসের সাথে। হুম। সেই কবিরই আমি আবার একটা স্মারক গ্রন্থ করছি। ওই আচ্ছা। কাজ নিয়ে আমি এতটা ব্যস্ত থাকি ওটা যেহেতু আমার লেখার কাজ না, আমি তো সম্পাদক, সব কালেক্ট হুম, করছি। এই হুম। কারণে আমার নিজের লেখা কিন্তু অনেকটা মানে হচ্ছে না। হ্যাঁ? এই যে আচ্ছা। এবং মনে হয় কি কিছুদিন না লেখা হলে পরে লেখার অভ্যাসটা অনেকটা হয়ে যায়। মানে ও! নতুন করে আবার শুরু করা বেশ টাফ হয়ে যায়। হ্যাঁ। হুম, তবে কবিতাটা হয়। কবিতাটা আমার খুব একটা বন্ধ হয় না। কিন্তু গল্প আচ্ছা। বা উপন্যাস এগুলো শুরু করা মানে নতুন করে বেশ সময় লেগে যায়। হ্যাঁ, আবার অনেক কিন্তু সময় কিন্তু প্রচুর, ফোয়ারার প্রচুর মতো হয়। পড়তে হয়, তাই না তোমাদের? প্রচুর পড়তে হ্যাঁ? হয় না? প্রচুর পড়তে হয় না? হ্যাঁ, প্রচুর পড়তে হয় মানে এটা ডিপেন্ডস অন মানে আমি আ যেমন সমসাময়িক যে লেখকদের গল্প, উপন্যাস এগুলো তো কিছু পড়তেই হয়। আর যে হুম, ক্লাসিক্যাল এগুলো কিছু তো আমরা অল্প বয়সে পড়েছি। হুম। আবার এখনো তো মানে বিশ্ব সাহিত্য যেটা অনেক ধরনের লেখালেখি, পশ্চিমা সাহিত্য ওটা যতটুকু আমরা পাই, সুযোগ হুম, পাই পড়ি। আচ্ছা। অনুবাদও করা হয় আর মূল বইগুলো তো আসলে অত পাওয়া যায় না। হুম, এজন্য অনুবাদ সাহিত্য পড়তে হয়। হুম। আ পড়া মানে লেখকের তো পড়া একটা খুব জরুরি বিষয়। পড়তে হবে। হ্যাঁ, সেটাই, সেটাই। হ্যাঁ, সারাক্ষণই না পড়ার পড়লে আসলে এখনকার ধারাটা উম সম্পর্কেও কোনো আইডিয়া থাকবে না আমার। যে আমি হুম, কি হুম। লিখছি আর আরেকজন বাংলাদেশী সাহিত্যিক কি লিখছে অথবা একজন ইউরোপিয়ান কি গল্প লিখছে। মানে পড়তে পারলে খুব ভালো। ইয়ে তত হ্যাঁ, পড়া যায়। যত পড়া এটা যায়। এতটা হয়তো আমরা পড়তে পারি না হয়তো সময়ের জন্য সবসময়। হুম, তো তোমার কি লেখালেখির কোনো বিশেষ সময় আছে? ও আচ্ছা। লেখালেখি আসলে সকালের দিকে আমার মানে যেমন নাস্তা খাওয়ার পরে এই সময়টাই মানে ভালো লাগে। ১০টা, ১১টা, ১২টা, ১টা এই টাইমটা। আচ্ছা। সবসময় আমি হুম, এই টাইমে বাসায় থাকি না, লিখতে পারি না। হুম। যখন থাকি সেই সময় এই সময় লিখি। আবার সন্ধ্যায়। যেমন সন্ধ্যায় চা খাওয়ার পরে হয়তো ৬টা, হ্যাঁ। ৭টা, ৮টা, ৯টা এই টাইম গুলো। এই ২ টা টাইম। দুপুরে ও অতটা আচ্ছা। আবার রাইট, অনেক রাইট। সময় আমি ছাদে গিয়ে লিখি। ছাদে হুম। যেমন সকালে খোলা নাস্তা খোলা খেয়ে আকাশের নিচে, হ্যাঁ, খোলা আকাশের নিচে। খোলা আকাশের নিচে না ছাদে হয় কি নিরিবিলি, হুম, নির্জনতা। আর অনেক গাছ আছে তো মানে হুম, হুম। গাছের সাথে বসে থাকলে না নেচার একটা প্রস্তুতি, আলাদা হ্যাঁ। একটা সাইলেন্স কাজ করে, নীরবতা একদম হুম। অন্যরকম লাগে। মানে ঘরে আ থাকলে সেটা আমি ফিল করতে পারি না। ওই কারণে আচ্ছা, দেখা যায় আমি রোদের জন্য যাই আসলে ভিটামিন ডি র জন্য যেতে চাই। কিন্তু তখন আমি খাতা, বই-টই সবকিছু নিয়ে যাই। আচ্ছা, ওখানে হয়তো আচ্ছা। পড়ি, কিছুক্ষণ পড়লাম হ্যাঁ, ১-২ ঘন্টা হ্যাঁ, থাকি। হ্যাঁ। ওখানেও আমি লিখি। ওখানেও ছাদে মাঝে, মাঝে লিখি। যেমন আমার উপন্যাসগুলো আমি ছাদে বসে লিখি। ৩ টা বাহ! উপন্যাস। তখন ওই যে করোনা ছিল, করোনার সময় তো কোথায় যাব? বের হ্যাঁ, হওয়ার জায়গা মতো ছাদ। তখন ওই হুম, লিখে
আমার উপন্যাস কিন্তু ২০-২১ আমি দুটাই ছাদে বসে লিখছি বলা যায়। আচ্ছা, দারুণ। তো এমন কি কখনো হয়েছে নবেরা, একটি গল্পের কিছু অংশ লিখলে, তারপরে সেটা আর শেষ করা হলো না। তারপর যখন লিখতে বসলে তখন দেখলে ওটা ভুলে গিয়েছো। এরকম কখনো হয়েছে? এরকম আমার এখন পর্যন্ত একটা বড় উপন্যাস রয়ে গেছে। আমি ওটা তো আমার মাথা থেকে বের হয়ে গেছে। অনেকখানি লিখছি কিন্তু। একটা হ্যাঁ। নারী ক্যারেক্টার যে কিছুটা হুম, মানে একটা অবদমনের জীবনযাপন করে, হ্যাঁ? ওই হুম, ধরনের তার স্বামী বা সবকিছু মিলিয়ে মানে সে সেখানে একটা আবদ্ধ যে আমার ওই কবিতাটার মতো যে জলের মধ্যে যেন হুম, 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 কষ্ট হচ্ছে মেয়েটার, হ্যাঁ? ওরকম হুম, একটা গল্প আমি অনেকখানি গল্প বলব না, এটা উপন্যাস হয়ে যাবে। আসলে হুম, আমি কিন্তু অনেক লিখছি। কিন্তু আমি ওই কাগজ যে কোথায় রাখছি এখন খুঁজে বের করতে হবে। আমার ড্রয়ারে আছে আরকি। ওটা যেমন এরকম মানে ভুলে যাইনি। এটা আবার যখন আমি ধরবো, জিনিসটা হুম, আবার পড়ে ২ হুম। দিন চিন্তা করব তখন ওটাতে ব্যাক করা যায়। তখন ওটা আবার ফিরে আসবে। হ্যাঁ, তবে হ্যাঁ। মেজাজটা আচ্ছা, হয়তো আচ্ছা। চেঞ্জ হয়ে যায়। তখন হয়তো গল্পটা ১ম এ লিখতে যা হতো, এখন লিখলে হয়তো অন্যরকম হবে। সেটা একটা। হুম, 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 হুম। একসময় যেমন স্বাভাবিক। হ্যাঁ। টলস্টয় কিন্তু গল্পের মধ্যে এন্ডিং অনেকগুলা দিত। হ্যাঁ? শয়তান নামে যে হুম, তার হুম, ইয়েটা বড় গল্পটা, ওখানে হুম, দেখা যায় হুম, যে হুম। ২ টা এন্ডিং সে রাখছে। মানে একটা এন্ডিং এরকম আরেকটা এন্ডিং আরেক ধরনের। হ্যাঁ? তো প্রত্যেকটা গল্পেরই অনেক সম্ভাবনা থাকে। মানে আচ্ছা, ক্যারেক্টার আচ্ছা। কোথায় যাবে কোনটা মানে একটা গল্প নিয়ে আসলে ১০০০ টা গল্প লেখা যায়। হ্যাঁ, হ্যাঁ। তা তো যাই। হ্যাঁ, ডিপেন্ড করে না? মানে হুম, যিনি লিখছেন লেখকের উপরে ডিপেন্ড করে কিভাবে সে ফিনিশিং হুম। দেয়। আচ্ছা, কবিতা সাহিত্য নিয়ে কাটিয়ে দিচ্ছ তোমার জীবন। চাকরি-বাকরি সব বাদ দিয়ে। সো এখান থেকে কি পেয়েছো যদি জানতে চাই? না, এখান থেকে পাওয়ার বিষয়টা হচ্ছে যে আ মানে মূলত যেটা আনন্দ, নিজের একটা কাজ যেটা আমার ভেতর থেকে আমি আ আ আ আসছে যে অনুভূতিটা, সেই অনুভূতিটাকে আমি মানে ভাষায় প্রকাশ করতেছি লেখার মাধ্যমে বা অবজারভেশন গুলা জীবন সম্পর্কে। তো হুম, এই করাটা এই কাজটার মধ্যেই আসলে একটা আনন্দ আছে। আমার মনে হয় আনন্দ মানুষ আছে। লেখার মধ্যে আনন্দ পায়। আনন্দের জন্যই লেখালেখি করে। হুম, আনন্দের জন্য নিজস্ব। আর পেশাগতভাবে নেয়া এখানে জানোই যে বাংলাদেশে তো লেখকরা কিন্তু সাথে অন্য সবসময় কাজ করে। একমাত্র হুম। হুমায়ূন আহমেদ সম্ভবত পরে বিশ্ববিদ্যালয়ে চাকরি ছেড়ে দিয়ে লেখালেখি করত। কারণ তার বইয়ের ওরকম বিক্রি হচ্ছিল। হ্যাঁ, হ্যাঁ, সৈয়দ শামসুল হকের মতো লেখক ২-১ জন এরকম আরকি। আর বাকিরা কিন্তু লেখাকে পেশা হিসাবে নিতে পারে না যে এটা থেকে তুমি রোজগার করে চলবা, হ্যাঁ, সেই রয়ালিটি দিয়ে রয়ালিটি তো এখানে দেয় খুব কম। হ্যাঁ, হ্যাঁ। থেকে বই যে বের করা হয়, হুম, এই যে বই যে বের করা হয় রয়ালিটি কিন্তু মানে খবর থাকে না। হুম। তো তোমরা যে বই বের করো, আ সে সময় কি মানে ধরো তোমার নিজের ইয়েতে আ করতে হয় বইটি বের নাকি তোমার প্রকাশনা থেকে ওরা তোমাকে সমস্ত ইয়ে দেয়, প্রোভাইড করে? না, এটা হলো আ ধরো আমার একটা পান্ডুলিপি আছে কবিতার বা গল্পের। আমি বের হুম, করতে চাই। তখন হয়তো আমি কয়েকজন প্রকাশককে মানে শেষ এটা করো। মানে প্রপোজাল দেই যে হ্যাঁ, আমি এরকম একটা বই করতে চাই। হুম, তারা বলে পাঠান। তখন তারা দেখে, যদি হুম। পছন্দ করে। অনেকের বোর্ড থাকে, হ্যাঁ? যেমন এই বছর যে গল্পের বইটা বের হলো না? 'অদৃশ্য হুম, সেতু' হ্যাঁ, অনুপ্রেরণা থেকে ওরা যেমন ওদের একটা বোর্ড আছে, হ্যাঁ? একটা আচ্ছা। বোর্ড থাকে না? লেখকদের নিয়ে বা এরকম বোর্ডটা ওরা পড়ে ওরা যদি সিলেক্ট করে তারপর ওরা প্রকাশ করবে। এখানে কোনো টাকা পয়সা বা এরকম কিছু ব্যাপার নাই। ও তখন ওইটা কিন্তু ওদেরই সব দায়িত্ব, ওরাই করবে। হ্যাঁ, ওর সম্পূর্ণ দায়িত্ব ওর। আমি শুধু আমার পান্ডুলিপিটাই পাঠাইছি। আচ্ছা, প্রচ্ছদ থেকে প্রিকড আর সবকিছু। মানে আমি আর কিছুই জানবো না। শুধু আমাকে বইয়ের প্রুফ দেখতে পাঠায়। হ্যাঁ, তারপর প্রুফটা হ্যাঁ, দেখে দিলাম আর ফাইনালি হয়ে গেল আরকি। আর আচ্ছা। এছাড়া নতুন লেখকদের থেকে আসলে টাকা পয়সা নেয় এটা তো আছেই। হ্যাঁ? হুম, হুম, বা বই কিনে নিতে বলে অনেক সময়। ধরেন আসলে বই তো অত বিক্রি যে হয় তা না, তাই না? হ্যাঁ, কবিতার হ্যাঁ, বই, গল্পের বই কয়টা বিক্রি হয়? মানে হুম, বাংলাদেশে কিন্তু পুরানো বইগুলো বেশি বিক্রি হয়। শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, এমনকি হ্যাঁ, হ্যাঁ। কি ক্লাসিক যেন বইগুলো বেশি হয়। মকসুদুল মমিন সবচেয়ে বেশি বিক্রি হয়। তাই? হ্যাঁ, শরৎচন্দ্র অনেক বেশি বিক্রি হয়, হ্যাঁ? হুমায়ূন আহমেদ বিক্রি হয়, এরকম আরকি। হ্যাঁ, সেই কারণে লেখকদেরকে ওরা বলে অনেক সময় যে, "আপনারা কিছু বই কিনে নেন।" এরকম বলে। আচ্ছা। ও আচ্ছা। তাহলে তোমার এই যে 'অদৃশ্য শত্রু' বইটি বেরিয়েছে এবার বইমেলায়, তাই না?
এই বইটির বিষয়বস্তু কি ছিল? এইখানে আসলে অনেকগুলোই গল্প আছে তো ১৩ টার মতো ও গল্প। এখানে আচ্ছা, আ আচ্ছা। ছোট, আ ছোট গল্প। তো না গল্পগুলো তো একেকটা একেক বিষয়ে যেমন আমি যদি গল্পের নাম তুমি কি ধরে একটু পড়তে বলি চাও? এখানে কোন গল্প থেকে কি একটু পড়িয়ে শোনাতে চাও আমাদেরকে? আচ্ছা শুনাই। তার আগে একটু বলি যে গল্প যেমন করোনা গেল মাঝখানে। হ্যাঁ, এখানে আমার গল্পগুলো তো বেশ কয়েক বছরের। করোনার সময় নিয়ে ২ টা গল্প আছে। করোনার দিনগুলি, বাড়ি বদল। হুম, তারপরে যেমন আ সুতপা এবং আলাউদ্দিন রোডের সেই মেয়েটি সেন্ট মার্টিন। এগুলো হচ্ছে নারী পুরুষের মনস্তাত্ত্বিক জটিলতা যে আধুনিক সমাজে স্বামী-স্ত্রীর জটিলতা এবং আ ন উম মানে বিবাহ বহির্ভূত অনেক সম্পর্ক তৈরি হয়। এই ধরনের বিষয়গুলো নিয়ে। আচ্ছা, আচ্ছা, তারপরে যেমন 'নাইটমেয়ার', 'ভার্জিনিয়া' এগুলো একটু কিছুটা অ্যাবস্ট্রাক্ট গল্প, হ্যাঁ? আচ্ছা। এগুলো কিন্তু একদম ফর্ম নরমাল গল্পের ফর্মে লিখি না। এটা পড়লে হয়তো বুঝবে। হুম, তারপরে 'মনের অসুখ' একটা গল্প আছে। ওইটা যেমন একজন মানসিক রোগী, একটা মেয়ের আচ্ছা, আচ্ছা। মানসিক রোগী নিয়ে লেখা। খোয়ার হচ্ছে যেমন একটা আম বস্তিবাসী দের জীবন ধরো। আলাউদ্দিন রোডে ওরা থাকে ওরকম। হুম, আর 'পাটকল' একটা গল্প আছে। পাটকলটা হচ্ছে আ আমাদের ধরো মাদারীপুরে একটা পাটকল এবং ওখানে কাজ করে যে হুম, তার জীবন এবং তার আচ্ছা। ওয়াইফ শেষ পর্যন্ত পাটকলে আগুন লেগে যায় এবং ওই আ সে মারা যায়। ক্যারেক্টারটা যে সে ও মারা যায় এবং এখানে অনেক ঘটনা আছে। হুম, বিস্তারিত বলতে পারছি না। তো হুম, পাটকলের গল্পটাতে মানে আসলে আমি দেখাতে চেয়েছি যে মানুষের কাছে আ হুম, উম মানুষের কাছে দেখা যায় যে চরিত্রটা যে মারা গেলে আগুনে পুড়ে তার ওয়াইফ কিন্তু তার মৃত ডেড বডিটা বুকে নিয়ে বসেছিল। আ আম মৃত ডেড বডির সামনে বসেছিল কিন্তু তার চোখে কোনো পানি নাই এবং সে সবসময় ভয়ে ছিল কারণ তার স্বামী কিছু অস্ত্র বাড়িতে জমা রাখছিল। বুঝছো? তো ওই হুম। অস্ত্রগুলো যদি কেউ আছে জেনে যায় এই ভয়ে সে ভীত ছিল। তার স্বামী যে মারা গেছে এই ভয়ে সে ভীত ছিল না। ও এইজন্য সে আচ্ছা। কাতর ছিল না। সে কান্নাকাটিও করে নাই। সে শুধু ভাবছিল সারাদিন যে অস্ত্রগুলো যদি বের হয়ে পড়ে। তো সেই হুম, কারণে তখন দাফন হয়ে গেল। দাফনের পরে সে করল কি রাতের অন্ধকারে পুকুরে নিয়ে ঠান্ডা নির্জন পুকুরে গিয়ে অস্ত্রগুলা ছুঁড়ে ফেলে এবং আ তারপরে প্রচন্ড ক্ষুধার্ত থাকে সে। হুম, সারাদিনের ট্রমা যে তার হুম, হাসব্যান্ড পুড়ে মারা গেল। তখন হুম, রান্নাঘরে যে ইয়ে পায় তোমার পান্তা ভাত আর শুকনা মরিচ ওগুলা সে গোগ্রাসে সে গিলতে থাকে। মানে এটা হুম। দিয়ে আমি বলতে চেয়েছি হয়তো যে মানুষ তার আ মানে বাস্তব কথাটা আসলে মানে রিয়েলিটি হচ্ছে এমন যে সেটা নির্মম। হ্যাঁ, নির্মম রিয়েলিটি কিন্তু। মানে তার কিন্তু অসাধারণ। অবসর নাই, শোক করার অবসর নাই। হুম, এরকম হুম, হুম, একটা হুম। শোক আচ্ছা। করার আচ্ছা এখান থেকে আমি একটু পড়ি না? হ্যাঁ, প্লিজ। ওই যেটা আমি বললাম ওই জায়গাটা একটু পড়তেছি। হুম। আগুন লাগার এটা হলো পাঁচকল গল্প থেকে আরকি। অদৃশ্য সেতু আচ্ছা, থেকে। আচ্ছা। আগুন লাগার দুদিন পর ভেতর থেকে কয়েকজনের কয়লা পোড়া লাশ বের করে আনা হয়। চামড়া, মাংস সম্পূর্ণ পুড়ে হাড়েও আগুন ধরে গিয়েছিল। সেজন্য শরীরগুলোতে গর্তের মতো হয়ে গেছে। লতিফ মিয়ার ডান হাতের মধ্যমা একটা পিতলের আংটি পুড়ে কালো হয়ে গেছে। সেটা দেখে সবাই লাশ শনাক্ত করে। বাড়িতে লতিফ মিয়ার লাশ নিয়ে আসলে সারা গ্রাম ভেঙে পড়ে। রোজিনা কয়েকবার মূর্ছা যায়, কাউকে লাশের মুখ দেখানো হয় না। কিন্তু পোড়া হাড়কে গোসল করিয়ে সাদা কাফন পরিয়ে খাটে শুইয়ে রাখা হয়। রোজিনা ঘর থেকে বের হয় না। সবাই তাকে স্বামীকে শেষ বিদায় জানানোর জন্য অনুরোধ করে। কিন্তু সে চটের ব্যাগ দুটো বুকে চেপে ঘরেই বসে থাকে। তার দৃষ্টি স্থির। জানালা দিয়ে রোজিনা স্বামীর মরদেহ নিয়ে যেতে দেখে। একদিকে স্বামীর শোক, অন্যদিকে ভয় তাকে বোবা বানিয়ে রাখে। সবাই দেখে দুটো চটের ব্যাগ বুকে চেপে রোজিনা চৌকির উপর বসে আছে। রাত বাড়ার পর লোকজন ঘুমিয়ে পড়লে এক ফাঁকে চটের ব্যাগ দুটোকে নিয়ে পুকুর পাড়ে যায় রোজিনা। শীতের রাত, কুয়াশায় কিছু দেখা যায় না। পুকুরের চারপাশে কলা গাছের সারি, একটা সারির ফাঁক দিয়ে চটের ব্যাগ দুটোকে পুকুরের কালো জলে ছুঁড়ে দেয়। জোরে একটা শব্দ হয়। পানি চারদিকে ছড়িয়ে তরঙ্গের মতো সৃষ্টি হয়। রোজিনা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। তার মনে হয় আজ স্বামীর সঙ্গে সঙ্গে তার সমস্ত পাপকেও যেন কবর দেয়া হলো। হাসরের ময়দানে তার কোনো দায় থাকবে না।
সৃষ্টিকর্তা তাকে বলতে পারবে না, তুই তোর স্বামীর সম্মান বাঁচাইতে পারলি না। লতিফ মিয়ার লোভের চোখ যেন রোজিনাকে গিলে খায়। কাদামাখা পায়ে রোজিনা পুকুরে নেমে পৌষের ঠান্ডা জলে ডুব দেয়। সারাকুল শরীর কাঁপতে থাকে। পুকুর থেকে ঘরে আসার পথটুকু তার কাছে দীর্ঘ মনে হয়। ঘরে এসে কাপড় ছেড়ে রান্নাঘরে বসে হাঁড়িতে পড়ে থাকা ভাত খায় আর ভাবতে থাকে, লতিফ মিয়া এমন ভাবে কয়লা হইয়া পুইরা মরল, তার মরণটা যেন আজরাইলেও হার মানাইল। চটের বস্তার অস্ত্রগুলো সারা জীবনের জন্য তার সাথী হয়ে পুকুরের মিশমিশে কালো পানিতে হারায়া গেল, যেমন ভাবে লতিফ মিয়াও হারায়া গেল। লতিফ মিয়া দুনিয়াতেই যেন বিচার পেয়ে গেল, তার আর অনন্তকাল অপেক্ষা করতে হবে না। ওরা মরিচ ঠান্ডা ভাতে মেখে খেতে খেতে রোজিনা এসব কথা ভাবতে থাকে। শীতের রাতে দলা পাকানো ভাত আর পোড়া মরিচ তার কাছে অমৃতের মতো লাগে। বাহ! চমৎকার নবেরা। খুব ভালো লাগলো। ধন্যবাদ। হ্যাঁ, খুবই ভালো লাগলো। আমি দেশে গেলে পরে বইটি কালেক্ট করব। আচ্ছা, আমি যদি সুযোগ পাই পাঠাবো হুম, লন্ডনে কেউ পেলে। আচ্ছা। অবশ্যই। থ্যাংক ইউ। আচ্ছা, এবারের বইমেলা কেমন জমেছে নবেরা? বইমেলাতে গিয়েছিলা নিশ্চয়ই? হ্যাঁ, হ্যাঁ। বইমেলাতে আমি ৪-৫ দিনই গেলাম। হুম, হ্যাঁ, বইমেলা জমেছে। বইমেলা তো এখন ২ পাশে হয়। বাংলা একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যান। আচ্ছা। সোহরাওয়ার্দীতে অনেক স্টল বইয়ের আর বাংলা একাডেমিতে থাকে কিছু অফিসের ওদের স্টল গুলো। হুম, অসংখ্য বইয়ের দোকান আসলে মনে হয় হুম। ৫০০-৬০০ র মতো হবে। আচ্ছা। তবে একটু অব্যবস্থাপনা থাকে, যেমন ইট বিছানো রাস্তা, গর্ত থাকে। মানে আসলে হুম। বয়স্ক পাঠক যারা যায় ওদের জন্য আসলে খুব কমফোর্টেবল না। ও চেয়ার আচ্ছা। থাকা দরকার, ওগুলি নাই। যেমন একটু বসতে হয় না? অনেক হ্যাঁ, দূর হাঁটতে, একটু ও বসতে বা বসার কোনো স্বামী ব্যবস্থা নেই। না, কোথাও বাংলাদেশে বইমেলায় খুব কম বসার জায়গা থাকে। কখনো থাকে না। মানে একটু পর একটা আচ্ছা। বেঞ্চ বা থাকতে পারতো, প্রত্যেকটা রোদ দেয়। হ্যাঁ, সেইটা হ্যাঁ। কখনো দিচ্ছে না। খুব ধুলা থাকে। ও আর হুম। আ এমন যদি কেউ হাঁটতে না পারে, আমার মনে হয় না এই রাস্তা দিয়ে কোনো ইয়ে দিয়ে যেতে পারবে, ওই যে হুইল চেয়ার দিয়ে, মানে সম্ভব না। আচ্ছা। ও এ তাহলে কারণে কোন দিকে আবার একটু এই স্থানগুলো খুঁজে পাওয়াও একটু কঠিন হয়। হুম। ম্যাপিংটা অত ভালো হয় না। ম্যাপিংটা খুঁজে আচ্ছা, আচ্ছা। প্রত্যেকদিন এই স্টল গুলো আমাদের খুঁজতে হয়। মানে ও একটু মানে এলোমেলো লাগে আমার কাছে সবসময়। হুম। যদিও বাংলা একাডেমির ছোট বইমেলাটা আমার ভাল লাগতো বেশি। কিন্তু ওটা তো সম্ভব না। আচ্ছা। মানে যেহেতু এটা ছোট পরিসরে হয় এইজন্য, তাই তো? হ্যাঁ, খুঁজে ছোট পাওয়া পরিসরে এখন তো অনেক প্রকাশক বেড়ে গেছে, অনেক পাঠক হুম, বেড়ে গেছে। তখন তো আমরা অল্প জায়গার মধ্যে অল্প লোক, ওটা তো জায়গা সংকুলান হচ্ছিল না দেখে এখানে শিফট হুম, করল। হুম, বই হুম। আছে, বই মানে হাজার বই আছে। তবে এর মধ্যে মৌসুমী লেখকদের বই প্রচুর থাকে। এটা একটা আচ্ছা। সমস্যা। এখন বই লেখার তো স্বাধীনতা, কাউকে তো বাধা দেওয়াও যাচ্ছে না। মানে মৌসুমী প্রকাশকরা টাকা লেখক বলতে মৌসুমী লেখক বলতে কি? মৌসুমী লেখক মানে শুধু তারা বইমেলার সময় লেখে। ও আচ্ছা। তারা কিন্তু সারা বছর কোনদিন লেখে না। সারা বছর লেখে না। বইমেলাটাই হচ্ছে তাদের বই টার্গেট। মেলাতে এসে বইটা বের করে শুধু। সারা ও বছর কোথাও কিছু লেখে না তারা। আচ্ছা। তারা একটা বইয়ের পান্ডুলিপি নিয়ে আসে, তারপর বই হুম, মেলার সময় বই করে ফেলে। বিদেশে থেকে এসে অনেকে করে। হুম, আবার দেশেও এরকম প্রচুর আসছে যারা বই মেলার সময় করে। আসলে লেখকরাও বই বের করে, আবার অলেখকরাও বই বের করে। হ্যাঁ? হুম, আমাদের দেশে সম্পাদনা পরিষদ নাই। যেমন আচ্ছা, ইংল্যান্ডে বা এইসব জায়গায় যেমন যেসব মানে হাউস গুলো যেগুলো সবার কিন্তু একটা বোর্ড থাকে, হুম। সিলেকশন থাকে। এখানে খুব অভাব আছে। ও এই আচ্ছা ওখানে কারণে কোনো এলোমেলো সিলেকশন বই বোর্ড বের নেই? হয়। কোনো সিলেকশন হুম? বোর্ড নেই আমাদের বাংলাদেশে? মানে একেকটা প্রকাশনী তো নিজস্ব সিলেকশন বোর্ড থাকতে হবে। সবার নাই। সবার আচ্ছা, নাই। এবং চুক্তিও করে না ওরা লেখকের সাথে। আমি বই চুক্তি খুব কম প্রকাশকের সাথে আমার করেছে। যেমন অ্যাড্রন ওরা করে। এরকম ইউপিএল করবে, প্রথমা হুম, করবে। কিন্তু সব প্রকাশনী করবে না। তো চুক্তি আচ্ছা, করবে না। চুক্তি করলে রয়ালিটি দেওয়ার ব্যাপার আসে। তবে চুক্তি আচ্ছা, করার পরও ওরা রয়ালিটি দেয় না। হুম। করার পরও রয়ালিটি দেয় না। অনেক ব্যাপার আছে। ও তো এখন তো আম কি পাঠকের সংখ্যা কেমন দেখছো? পাঠক এভারেজ, পাঠক খুব বেশি না। মানে যদি ১ কমছে লাখ না লোক বইমেলায় ঢোকে, ১ লাখ লোক যদি বইমেলায় ঢোকে, হ্যাঁ, এখানে আমার মনে হয় ৫,০০০ পাঠকও থাকে না। হ্যাঁ, এরকম সেটাই। সংখ্যায় হ্যাঁ, কম। পাঠকের বইমেলায় সংখ্যা।
ঘুরতে আসে, লোকজন ঘুরতে আসে। হুম, যেহেতু পিএসসির এখানে ঘুরতে আসে, হুম, আ সবাই বই-টই একটু দেখলো বা এমনি ছবি-টবি তুললো। এই কারণেই আসে। আর হুম, পাঠক কিছু আছে যারা সিরিয়াস পাঠক, ওরা এসে বই দেখে সিরিয়াসলি, কেনে নতুন বই কোনটা বের হলো বাংলাদেশী লেখকদের বা হুম, পুরানো বইটা খুঁজে নিয়ে যায় বা এখন আবার প্রবন্ধের প্রতি খুব আগ্রহ অনেকের। আচ্ছা। প্রবন্ধ বা পলিটিক্যাল রাইটিংস যেগুলা, হ্যাঁ? রাজনীতি নিয়ে, আওয়ামী ও, লীগের ১৬ বছরের ইতিহাস, জাসদের ইতিহাস, ও আর আচ্ছা। মানুষ একেকজন এখন রাজনৈতিক জানতে চায়। হুম, বিভিন্ন বিষয় জানতে চায়। আবার এই ইন্টারনেটের কারণেও অনেক ধরনের অদ্ভুত জিনিস আছে। যেমন খন্দকার কিং মোস্তাক নাকি সেই ব্যক্তিরও বই আছে। মানে এরা সেলিব্রিটি হয়ে গেছে যারা, তারাও বই বের করে। সেলিব্রিটি হয়ে বই বের করে। এটা কোন মানে সে কোন লেখক না। সে যে সেলিব্রিটি সেই কারণে সে বই বের করতে পারে। আচ্ছা। ভালোই তো এখন সবার হাতের মানে কি বলবো লেখার হ্যাঁ, হাত অনেক আ ইজি হয়ে গেছে, উন্নত ইজি হয়ে হয়ে গেছে, তাই গেছে। না? সবাই লিখতে পারে। গুড যে কেউ পজিটিভ বই করতে পারে। হবে। কোন হুম, সমস্যা নাই। বই করতে পারবে পারবে। সেটাই, সেটাই। আচ্ছা আর নবেরা ওইটার মান নাই, মান নেমে গেছে। হ্যাঁ, মান নেমে গেছে অবশ্যই হ্যাঁ। যদি সবাই লিখে তাহলে তো মান কমবেই। তাই না? তো নভেরা কয়দিন আগে তো গেল ভ্যালেন্টাইনস ডে। ভ্যালেন্টাইনস ডে তে কি করলে? ও আচ্ছা, ভ্যালেন্টাইন্স ডে তে আসলে আমি না ওরকম আমার আবার কতগুলো চিন্তা আছে নিজস্ব। যেটা আচ্ছা, যেমন আমি পশ্চিমাদের তৈরি করা অনেক কিছু আমি অত ওইভাবে পালন করি না কিন্তু, হ্যাঁ? আচ্ছা। হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে টা মানে আইডিয়াটা তো খুব ভালো। হ্যাঁ, এটা যে হুম, ভালোবাসা দিবস, হ্যাঁ, হুম, প্রত্যেকের প্রতি ভালোবাসা। হ্যাঁ, আ তো ওইটা আমি ওইভাবে উদযাপন করি না। আর ঐদিন আসলে আমি আমার ওই যে একটা চলচ্চিত্র পরিচালক বন্ধু আছে নুরুল আলম আত্তি। ওর একটা ছবি রিলিজ হয়েছে 'পেয়ারার সুবাস'। আচ্ছা, ওইটার শোতে আমি গিয়েছিলাম মহাখালীতে ওদের সাথে দেখতে। এবং হুম, ঐদিন আবার ওই আতিকেরই আবার একটা কবিতার বইমেলায় হয়। ওইটা আমার ৩ ঘন্টা জার্নি করে প্রচন্ড জ্যাম ছিল রাস্তায়। আ ও মহাখালী থেকে বইমেলায় গেলাম ৩ ঘন্টা বসে। তারপর ওর বইয়ের উদ্বোধনী ওখানে গেলাম। এটা করেই আমি ভ্যালেন্টাইন্স ডে কাটাচ্ছি। বাহ! আর তোমার তোমার বিয়ের গল্প বলো। সাইদ ভাইয়ের সাথে কিভাবে তোমার পরিচয় হয়? ওটা কি লেখালেখি করতে গিয়ে? না, না, না। সাইদ লেখালেখির জগতে না, তো ইঞ্জিনিয়ার হ্যাঁ। বুয়েটের। আর আসলে আমার বিয়েটা কিন্তু সেটেল ম্যারেজ এবং আমার ও আব্বার হ্যাঁ, মৃত্যুর পরে আমার আব্বার কলিগের ছেলের সাথে আমার বিয়ে হয়। হ্যাঁ, আচ্ছা। তবে হ্যাঁ, বিয়ের আগে কথা বলছি সাইদের সাথে। কথা বলার পরে যখন মনে হয়েছে যে হ্যাঁ, এই ছেলেকে করা হুম, যায়, হুম, তখনই করলাম এই আরকি। আচ্ছা। আর আ মানে আমার বিয়েটা আসলে খুব হুট করেই হুইমজিক্যালি হয়ে গেছে। তখন তার আগে আমি হয়তো ভাবতাম যে করব না। এরকম অনেক ব্যাপার ছিল আরকি। আচ্ছা। হ্যাঁ, তো উনি কি তোমাকে লেখালেখিতে নিশ্চয়ই অনেক ইয়ে করেন, সাপোর্ট করেন, তাই না? আমাকে হ্যাঁ, যেমন ১ম বইটা বের হওয়ার সময় আমি অসুস্থ ছিলাম। অসুস্থ মানে প্রেগন্যান্ট ছিলাম। তখন সে হ্যাঁ, প্রকাশকের কাছে আমার পান্ডুলিপিগুলো দিয়ে আসলো। তারপরে যে আর্টিস্ট প্রচ্ছদ গুলো তার সাথে যোগাযোগ করলো। এগুলো হুম, ১ম দিকে করছে। আর আমাকে কোন কিছুতে বাধা দেয় না যে আমি আ লেখালেখি সংক্রান্ত যা এক্টিভিটি করি, যাই, কোথায় হুম, যাই বা অনুষ্ঠানে দেরি হয়, বইমেলাতে দেরি হয় বা এই যে হুম, কথা বলি, লেখকদের সাথে গল্প করি বা বিনিময় করি বা আমার বাসায় লেখকরাও আসে, আড্ডা-টাড্ডা মারে। হুম, হ্যাঁ, কলকাতা থেকেও আসে। আমার কলকাতা এবং আমার চেয়ে আমার সাইড দেখা যায় তাদের সাথে আরো বেশি গল্প করতে চায়। বাহ! দারুণ, আর চমৎকার। আমার সাইদ অনেক বই পড়ে। সাইদ তো আচ্ছা, অনেক বই পড়ে। সৈয়দ হ্যাঁ, ওয়ালিউল্লাহ তারপর লেখক। তোমার সব বইগুলো কি পড়েছেন? আমার ধারণা পড়ে নাই। সে মডার্ন সাহিত্য তো পছন্দ করে না। সে হচ্ছে একটু প্রাচীন গুলা পড়ে। জহির রায়হানের গল্প পড়ে, ও আচ্ছা, সৈয়দ আচ্ছা। ওয়ালিউল্লাহ পড়ে। এখন হ্যাঁ, আবার মুক্তিযুদ্ধের বই পড়তেছে। আচ্ছা। ও তো তুমি তখন কিভাবে নাও? তোমার খারাপ লাগে না যে তোমার হাসব্যান্ড তোমার বই পড়ে না? না, না। আমার আবার এই ব্যাপারে অনুভূতি শূন্য। কেমন যেন। মানে আমার আত্মীয়স্বজন বা মানে এরা বই পড়তেছে না, এটা নিয়ে আমার তেমন কোনো অনুভূতি নেই। আর যে আপত্তি নেই। পড়লো জানার রেসপন্স করে। সেটা হুম। ভাল লাগে। মানে আমার এই ব্যাপারে অনুভূতিটা ওরকম কোনো মানে এটা পার্সোনালি কাজ করে না। মানে এই ব্যাপারে আচ্ছা। নিউট্রাল আমি। হ্যাঁ, হ্যাঁ, নিউট্রাল হ্যাঁ। মানে সবাইকে পাঠক হিসেবে দেখি। কেউ পড়বে, কেউ পড়বে না। এখানে কে হ্যাঁ, হাসবে, সেই। ভাই-বোন ওইটা আমার মধ্যে না অত কাজ করে না বিষয়টা। এখানে আমি বাহ! কিছুটা নির্বস্তুক ভাবে মানে ইয়ে ভাবে কিছুটা আ হুম। কি বলবো? নির্মোহ আরকি, নির্মোহ।
হুম, নাইস। আচ্ছা, তো পাঠকদের উদ্দেশ্যে কি বলবে তুমি? কিছু বলতে চাও পাঠকদের উদ্দেশ্যে? পাঠক মানে আসলে বইয়ের পাঠকদের উদ্দেশ্যে, বইয়ের হুম, পাঠকদেরকে বলবো যে বই পড়াটা আসলে খুব দরকার। বা হুম, বইকে যদি ভালোবাসতে পারা যায়, বইয়ের মধ্যে দিয়ে আসলে একটা পৃথিবী মানে মানে পৃথিবীর একটা অংশকে জানা যায়। আরেকটা অংশ তো মানে প্রাকৃতিক জীবন থেকে জানতে হয়, ন্যাচারাল হুম, জীবন থেকে। তো সেই কারণে বই কিন্তু মানুষকে একটা স্বপ্ন তৈরি করে দিতে পারে। হ্যাঁ? মানুষের হুম, জীবনে একটা ভিউ তৈরি করে দিতে পারে, একটা দৃষ্টিভঙ্গি তৈরি করে দিতে পারে। তো সেই জন্য বই পড়া আ মানে আমি বলব যে স্কুল কলেজে বাচ্চাদের পাশাপাশি অনেক বই পড়ার অভ্যাস থাকা দরকার। বই পড়ার কর্মসূচি থাকলে ভালো হয়। আর বাড়িতেও যদি বাবা-মারা বইয়ের প্র্যাকটিস রাখে, বই কিনে দেয় তাকে বা বিয়ের অনুষ্ঠানেও যদি বই উপহার দেয়া হয়, সবকিছুতে যদি আমরা বই উপহার দেই, বই হ্যাঁ, তাহলে মানুষ পড়বে। কিন্তু এখন সেই, কিন্তু বই উপহার দেওয়ার অভ্যাসটা কমে গেছে। আগে হ্যাঁ, কিন্তু কেউ একটা বই উপহার দিত। এমনকি প্রেমিক-প্রেমিকাকে বই উপহার দিত। এখন হুম। হয়তো একটা মোবাইল সেট উপহার দেয়। জোর করে অবশ্য মানুষকে পড়ানো যাবে না। কারণ এখন বইয়ের পাশাপাশি অনেক কিছু চলে আসছে হ্যাঁ, ইন্টারনেটে। সেটাই। অডিও বুকও বের হইছে। যদি কেউ পড়তে না চায় শুনবে। শুনবে, অডিও বুক রাইট। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। এখন তো আছে। অনেক রকমের অপশনস আছে, তাই না? হ্যাঁ। তো নভেরা, আম আমাদের সময় শেষ হয়ে এসেছে। আমাদের সাথে যে দর্শকরা ছিল তাদের কিছু মন্তব্য রয়েছে। আমি সেগুলো তোমাকে একটু শোনাই। আম শাকেরা ওয়াদ্দার সিমি ও লিখেছে এক্সেলেন্ট কনভারসেশন। তারপরে নাইমা কাকলি আমাদের সাথে যুক্ত হয়েছিল। বন্ধুরা কেমন আছো? তোমাদের একই ফ্রেমে দেখে অনেক ভালো লাগছে। তারপরে লিখেছেন সাইমা খাতুন, দারুণ ও আমার আলোচনা। ফ্রেন্ড হ্যাঁ, ওর তারপরে জাহাঙ্গীরনগরের, হ্যাঁ। ও আচ্ছা, তারপর নাইমা আবার বলেছে যে দারুণ হয়েছে ছড়া। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য, এবং যারা এখনো রয়েছেন অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। তো নভেরা, আমরা যাওয়ার আগে জানতে চাইবো যে তোমার বই নিয়ে, তোমার লেখা নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? পরিকল্পনা করে আমি আসলে কিছুই করি নাই জীবনে। আচ্ছা। আমি এর পরবর্তীতে খুব পরিকল্পনা করে রেখেছি তা না। কিন্তু হুম, আমার লেখার ইচ্ছা আছে। কবিতা তো স্বতঃস্ফূর্তভাবে লেখা চলতে থাকে। আমি আরো তবে আমি একটু ভিন্ন ধরনের কিছু লিখতে চাই এরপরে। একটা হুম, হচ্ছে অনুবাদের কাজ করতে চাই। আর হুম। দ্বিতীয় হচ্ছে আমি কিছু গদ্য সাহিত্য লিখবো বা গল্প বা উপন্যাস যেগুলো আমি হয়তো একটু রিসার্চ মূলকভাবে করতে চাই। বিহারীদের নিয়ে করতে চাই। আমি যে জায়গাটা থাকি মিরপুরে, এখানে ও! বিহারীরা থাকে। হ্যাঁ, ওদের নিয়ে আমার একটা কাজ করার ইচ্ছা আছে। বা আচ্ছা, আচ্ছা, আ অন্য কোনো কমিউনিটি নিয়ে সেগুলো তাদের জীবনকে জানলাম, লিখলাম। এভাবেও কিছু চিন্তাভাবনা মানে এটা করতে চাই আরকি। আর আচ্ছা, আচ্ছা। বিজ্ঞানের বিষয়েও যদি আরো একটু কিছু করতে পারি সেটাও ইচ্ছা আছে। হুম। আচ্ছা, লেখার আচ্ছা, ইচ্ছা। মানে রিসার্চ বেসড কাজ করা। হ্যাঁ, হুম, সেকেন্ডারি। ওয়ান্ডারফুল। হ্যাঁ, ওয়ান্ডারফুল। ওকে। তো নবেরা, অনেক ভালো লাগলো তোমার সাথে আজ গল্প করে। তোমার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আরো নতুন, নতুন তথ্য পেলাম। তো ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে ইনশাআল্লাহ একসময়। আর দর্শকদের জন্য রইল অনেক শুভেচ্ছা। দর্শকরা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং রয়েছেন, আর আশা করি ভবিষ্যতেও আপনাদেরকে পাবো আমাদের সাথে। ট্রিয়ার্স এর সাথেই থাকুন। আর আশা করি আমাদের আজকের এই আয়োজন আপনাদেরকে আনন্দ দিতে পেরেছে। নবেরা, তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাইলে বলতে পারো। হ্যাঁ, সবাইকে অনেক শুভেচ্ছা। আর বইমেলা চলছে যেহেতু আমি বাংলাদেশের দর্শকদেরই বলছি যে সবাই বইমেলা একবার করে অন্তত যাবেন, বাচ্চাদের নিয়ে যাবেন। বইগুলো দেখবেন যদি ভালো লাগে। মানে বই পড়ুন সবাই। বই পড়ুন, হুম, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। সত্যি ছড়াকে বই অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ নবেরা, তোমাকে আমাদের সাথে আজ যুক্ত হবার জন্য ট্রিও আর্টস এর সাথে। আর নবেরা যেভাবে বলল যে বই পড়ুন দর্শক, প্লিজ বইমেলায় যান, লেখকদের পাশে থাকুন, কবিদের পাশে থাকুন। আপনাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে বইমেলায় যান, তাদেরকে উৎসাহিত করুন বই পড়তে। সকলেই ভালো থাকবেন। আজকের মতো বিদায়। অনেক ধন্যবাদ সকলকে সাথে থাকবার জন্য। ধন্যবাদ নবেরা।